গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজ হলো আমাদের এই ট্রিপের থার্ড ডে। হাতে চলে এসেছে আমার গরম গরম চা, আর এই গরম চায়ের সাথেই শুরু করলাম আজকের এই সুন্দর সকাল। এখন রয়েছি গ্যাংটক হোটেলের ডাইনিং এরিয়ায়, আর এখানে বসে আমি এখন চা খাচ্ছি। আর খানিকক্ষণ পরেই কিন্তু আমরা এই হোটেল থেকে চেক আউট করে রওনা দেব পেলিংয়ের উদ্দেশ্যে। আজ আমাদের ট্যুর রয়েছে নামচি রাবাংলা হয়ে পেলিংয়ের দিকে, এরপর আবার রাতে নাইট স্টে রয়েছে রাবাংলায়, আর কোনো কারণে সেটা চেঞ্জ হয়ে নামচিতেও হলেও হতে পারে। তো দেখতেই পাচ্ছেন সকলেই, আমি কিন্তু একদম খুব সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি পুরোপুরি। আর একটুখানি বিধ্বস্ত লাগছে আমাকে, জানি, কারণ ঘুরতে এসেছি, অলরেডি 2 দিন পার হয়ে গেছে। প্রচণ্ড অনিয়ম তো হয়ই ঘুরতে গেলে। তো যাই হোক, আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে। আশা করি আজকের ব্লগটা আপনারা সকলে খুব এনজয় করবেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। সিকিম এই নামটার সাথে বাঙালি তথা পশ্চিমবঙ্গবাসীর একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। তা সে সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন কিংবা হানিমুন ডেস্টিনেশনই হোক, বাঙালির ভ্রমণ তালিকার একেবারে শীর্ষে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী তথা প্রতিবেশী রাজ্য এই সিকিম। এইখানে যেমন একদিকে রয়েছে গ্যাংটক শহরের মল রোড, তেমনি আবার অন্যদিকে রয়েছে উত্তর সিকিমের গুরুদংমার লেক সহ লাচেন বা লাচুংয়ের সৌন্দর্য উপভোগের হাতছানি। আবার একই সঙ্গে পূর্ব সিকিমের জুলুক বা লিংথামের মতো অফবিট ডেস্টিনেশনের পাশাপাশি বিখ্যাত সিল্ক রুটের আঁকাবাঁকা পথের সৌন্দর্য। আবার আরও একটা জায়গার কথা যেটা না বললেই নয়, সেটা হলো পশ্চিম সিকিমের রাবাংলার বুদ্ধ পার্ক, নামচির বিখ্যাত চারধাম, আবার একই সঙ্গে রয়েছে পেলিংয়ের স্কাইওয়াক। ঠিক এইভাবেই সিকিম যেন তার অপরিসীম সৌন্দর্য এবং বিখ্যাত পর্যটন কেন্দ্রের ডালি সাজিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। আজ আপনাদের গল্প শোনাবো তারই মধ্যেকার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি হলো নামচির চারধাম। গ্যাংটক থেকে নামচির দূরত্ব প্রায় 80 কিলোমিটার। এই সম্পূর্ণ রাস্তাটা অতিক্রম করতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতো সময় আমাদের লেগে যাবে। তার মধ্যে গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করে আমরা যখন গাড়ি নিয়ে বেরিয়েছি, তারপর থেকেই ওয়েদারের কন্ডিশন কিন্তু খানিকটা খারাপ হয়েছে। প্রথমেই আপনারা দেখতে পেলেন রাস্তায় কিন্তু বেশ খানিকটা জোরেই বৃষ্টি হচ্ছিল, আর এরপর এখন দেখুন চারিদিকে ঠিক কতখানি কুয়াশা রয়েছে। খানিকটা দূরেই কি রয়েছে সেটাই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে ওয়েদার একটুখানি খারাপ হলেও পাহাড়ে এসে এই কুয়াশাচ্ছন্ন পরিবেশের একটা আলাদাই কিন্তু মজা রয়েছে, আর সেই আনন্দ আমরাও উপভোগ করছি। দেখতে দেখতেই বেশ কয়েক ঘন্টা সময় অতিক্রম হয়েছে, আর অবশেষে আমরা এখন পৌঁছেছি এসে নামচি বাজারে। এখন যে অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটিই হলো নামচির সবথেকে পপুলার এরিয়া, অর্থাৎ নামচি বাজার। এখান থেকে আর কিছুটা পথ অতিক্রম করলে আমরা গিয়ে পৌঁছাবো বিখ্যাত নামচির চারধামে। গ্যাংটক থেকে এই নামচি বাজারে এসে পৌঁছতে আমাদের প্রায় 3.5 ঘন্টা মতো সময় লাগলো। আমরা বেরিয়েছিলাম ঠিক সকাল 8টা নাগাদ, আর এখন ঘড়িতে সময় দেখাচ্ছে 11:30। 2011 সালে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধেশ্বর ধাম তথা চারধামের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় পর্যটকদের জন্য। এইবার আসি এই মন্দিরের নাম চারধাম কেন সেই প্রসঙ্গে। ভারতবর্ষের বিখ্যাত 4টি ধামের আদলে এইখানে রেপ্লিকা নির্মাণ করা হয়েছে। এই 4টি বিখ্যাত ধাম হল জগন্নাথ ধাম, বৈদ্যনাথ ধাম, দ্বারিকা ধাম এবং রামেশ্বরম ধাম। এই 4টি ধামের হুবহু আদল রয়েছে নামচিতে। এই কারণেই নামচির এই সিদ্ধেশ্বর ধামকে চারধাম বলেও ডাকা হয়। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি নামচির চারধামে। এটি হলো মন্দির সংলগ্ন পার্কিং এরিয়া।
এখানে পার্কিংয়ের জন্য মূল্য ধার্য করা রয়েছে গাড়ি প্রতি 50 টাকা। সেই কুপনই এখন আমরা সংগ্রহ করব, তারপর প্রবেশ করব মন্দির চত্বরে। অবশেষে গ্যাংটক থেকে পেলিং যাওয়ার পথে আমরা এই মুহূর্তে রয়েছি নামচিতে। আর আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন বিখ্যাত নামচি ধাম, বা যেটা চারধাম নামেও পরিচিত সেটা। চলুন ভেতরে যাই। জানি না ফটোগ্রাফি অ্যালাউড কিনা, যদি অ্যালাউড হয় অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, দেখতে থাকুন। ধীরে ধীরে এখন বেশ কিছু সিঁড়ি অতিক্রম করে আমরা প্রবেশ করছি নামচির চারধামে। দেখতে পাচ্ছেন ডান দিকে লেখাই রয়েছে এন্ট্রান্স টু ধাম। এবার এই এন্ট্রান্সে ঢুকেই যেটা দেখতে পেলাম সেটা হলো প্রথমেই রয়েছে একটা টিকিট কাউন্টার, কারণ এই নামচির চারধামে প্রবেশ করতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে। এবং একই সঙ্গে বাদিকে রয়েছে নামচির বিখ্যাত টেমি টি গার্ডেনের একটা ছোট স্টল আর কি। আর সেই সঙ্গে বেশ কিছু ফুড স্টলও রয়েছে, সেটা রয়েছে হাতের ডান হাতে। এই দেখুন এখানে বেশ কিছু ফুড স্টল রয়েছে, এবং একই সঙ্গে মহাপ্রসাদের যে শপ সেটাও এখানে রয়েছে। আর এই সমস্ত যে ছোট ছোট ফুড স্টলগুলো দেখছেন, এখানে আপনি কেক, পেস্ট্রি, মিষ্টি জাতীয় জিনিসপত্র এই সমস্ত কিছু পাবেন, সেই সঙ্গে খাবার জলও পাবেন। এবার চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাই টিকিট কাউন্টারের দিকে। এন্ট্রি জন্য যে টিকিট রয়েছে সেটা আমরা কালেক্ট করব এখান থেকে। আচ্ছা, এখানে দেখুন ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে কার জন্য কত করে। জেনারেল যারা ভিজিটার, মানে আমি বা আপনার মতো যে সমস্ত মানুষরা রয়েছে তাদের জন্য এখানে 50 টাকা রয়েছে। সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 25 রুপিস করে। আর এই টিকিট কাউন্টারের ঠিক রাইট হ্যান্ড সাইডে আপনারা এরকম একটা গাইড ম্যাপ দেখতে পাবেন। এই গাইড ম্যাপটার পারলে অবশ্যই ছবি তুলে দেখুন, কারণ মন্দির চত্বরটা এতটাই বড় যে ভেতরে ঢুকে আপনার নিজেকে দিশেহারা বলে মনে হবে। এখানে যে চারধাম রয়েছে সেই চারধাম ছাড়াও রয়েছে একটা মূল মন্দির, এবং সেই মূল মন্দিরকে ঘিরে এখানে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। আর এই 12টি জ্যোতির্লিঙ্গ ছাড়াও 4টি ধাম তো রয়েছেই, এবং সেই সঙ্গে রয়েছে এখানে সাই টেম্পল। এই সমস্ত কিছু নিয়েই এই চার ধামের পুরো মন্দির এলাকাটা বিস্তৃত। আর এই যে আমরা এখন প্রবেশ করলাম, ভেতরে ঢুকেই প্রথমেই যে জিনিসটা আপনার নজর কাড়বে সেটা হলো সম্পূর্ণ চার ধামের যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের একটা ছোট্ট আদল রয়েছে এখানে, যেটা পুরোটাই থার্মোকলের সাহায্যে এইরকমভাবে নির্মাণ করা হয়েছে। আর এই দেখুন এই 4টি ধামের আদল এখানে তৈরি করা হয়েছে, যেটা দেখলেই আপনারা মোটামুটি বুঝতে পেরে যাবেন ভেতরে কি রয়েছে। আর ঠিক এই জায়গাটার সামনেই রয়েছে একটি প্রণামী দেওয়ার একটা বাক্স। আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো এই জায়গায় কিছু দান করতে পারেন। এছাড়াও এই জায়গাটাতে একটা ছোট্ট সংগ্রহশালা রয়েছে, যেখানে চারিপাশে বেশ কিছু প্রদর্শনীর মতো করে পুরনো নোট রাখা রয়েছে, সেটা ইন্ডিয়ার রয়েছে, এবং সেই সঙ্গে বিভিন্ন দেশের নোট এখানে রাখা রয়েছে, যেমন ধরুন বাংলাদেশ, ভুটান, আমেরিকা, এইরকম বেশ কিছু দেশের এখানে নোট রাখা রয়েছে। সেই সঙ্গে খুচরো কিছু কয়েন যেগুলো, সেগুলোও আপনি এখানে দেখতে পাবেন। আর এখানে আসলে এমন অনেক কয়েন দেখতে পাবেন আপনি, যেটা হয়তো আমার বা আপনার জন্মের অনেক আগে প্রচলিত ছিল, কিন্তু এখন প্রচলিত নেই। এই সংগ্রহশালা ভালো করে ঘুরে নেওয়ার পর এখন আমি প্রবেশ করলাম মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরের দিকে। আর এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এই যে মন্দির চত্বর, এই সম্পূর্ণ মন্দির চত্বরের যে পরিবেশ তা খুবই সুন্দর, এবং একই সঙ্গে প্রচণ্ডই স্বচ্ছ এই মন্দিরের সম্পূর্ণ যে চারিপাশের অঞ্চলটা সেটা। প্রথমে ঢুকেই ডান দিকে আপনারা দেখতে পাবেন এখানে সুরাক রয়েছে, আর জুতো পরে এই মন্দিরে ঢোকা মানে প্রবেশ একেবারেই পুরোপুরি নিষিদ্ধ। আর সেই সঙ্গে আপনারা চাইলে মোজা পরে যেতে পারেন, তবে আমার মনে হয় খালি পায়ে যাওয়াটাই বেটার। তো আমি এরকম গুটি গুটি পায়ে এখন ঢুকে পড়ছি মন্দিরের দিকে। আর মন্দিরে ঢুকতেই দুধারে, যেহেতু শিব মন্দির এটি, সেই কারণে এরকম কমলা রঙের নানান পতাকা দিয়ে সাজানো রয়েছে। আর ঢুকেই এবার আপনাদের সামনে যেটা দেখাচ্ছি সেটা হলো মন্দিরের মূল প্রবেশদ্বার।
এবং মজার ব্যাপার হলো এই প্রত্যেকটা প্রবেশদ্বারে একটা করে নাম রয়েছে। যেমন এইটার নাম হলো কিরিটেশ্বরা দ্বার। তো এই জায়গাটা দিয়ে আমরা এখন প্রবেশ করলাম ভেতরে, আর ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। আর চারপাশের পরিবেশটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক কতটা মোহময় পরিবেশ এখানে রয়েছে। একই তো এতটা উচ্চতায় এই মন্দিরটা অবস্থিত, এবং একই সঙ্গে এখানে দেখুন আমরা যেদিন ভিজিট করেছি সেই দিন প্রচণ্ড চারিদিক কুয়াশাচ্ছন্ন ছিল, এবং এখান থেকে অনেক সময় যদি ভাগ্য খুব ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। তো যাই হোক, সেসব গল্প এখন সাইডে থাক, মূল গল্পে ফিরে আসি। এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ ধামের ঠিক সামনে, আর জগন্নাথ ধাম থেকে আমি দর্শন করে বেরিয়ে পড়লাম বাহির পথের উদ্দেশ্যে। এবার চলে যাব আরেকটি ধামে। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। খুব তাড়াহুড়োর মধ্যে জগন্নাথ ধাম দর্শন করলাম, আর ভিড় এতটাই ছিল যে সেইখানকার ভেতরের যে বিগ্রহ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। যাই হোক, জগন্নাথ ধাম থেকে আমরা বেরিয়ে এসেছি এখন, আর এখন আমরা যাচ্ছি যে দ্বিতীয় ধাম সেই পথে। আর ডান দিকে রয়েছে দ্বিতীয় ধাম, আমাদের দর্শনীয় দ্বিতীয় ধাম, আর এটি হলো বৈদ্যনাথ ধাম। চলুন তবে ধীরে ধীরে আমরা প্রবেশ করি এখন বৈদ্যনাথ ধামের মধ্যে। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো প্রত্যেকটি ধামের হুবহু আদল এখানে নির্মাণ করা রয়েছে। আপনারা যারা বৈদ্যনাথ ধামে গেছেন তারা নিশ্চয়ই এই ছবি দেখে বুঝতে পাচ্ছেন যে একেবারে হুবহু সেই প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো বৈদ্যনাথ ধামের ভেতরের বিগ্রহ। এই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। বৈদ্যনাথ ধাম থেকে বেরিয়ে আমরা এখন এগিয়ে গেলাম মূল যে মন্দির চত্বর রয়েছে সেদিকে। আর প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম মূল মন্দিরকে চারিদিকে বেষ্টন করে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। তার মধ্যেকারই দশম জ্যোতির্লিঙ্গের সামনে আমরা এখন রয়েছি। এটি হলো ত্রম্বকেশ্বরা জ্যোতির্লিঙ্গ। একটা জিনিস যেটা খুব ভালো একটা ব্যবস্থা রয়েছে সেটি হলো এখানে প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গতে আপনি শিবের মাথায় জল ঢালতে পারবেন। তো আমিও সেই সুযোগ একেবারেই হাতছাড়া করিনি, আর এখানে এসে বাবার মাথায় জল ঢাললাম, মন থেকে অনেক কিছু প্রার্থনা করলাম, আর সর্বোপরি বাবার কাছে এটাই চাইলাম যেন নিজে এবং সকলকে ভালো রাখতে পারি, আর ভালোভাবে যেন চলতে পারি জীবনে। চলে এসেছি আমরা এখন দ্বিতীয় জ্যোতির্লিঙ্গের সামনে। এটা হলো বিশ্বেশ্বরা জ্যোতির্লিঙ্গ, আর এই জ্যোতির্লিঙ্গের প্রতিছবি এখন তুলে ধরছি আপনাদের সামনে। এর পরবর্তী জ্যোতির্লিঙ্গ হলো নাগেশ্বরা জ্যোতির্লিঙ্গ, আর সেই জ্যোতির্লিঙ্গের প্রতিচ্ছবি তুলে ধরবো আপনাদের সামনে। চলুন, খানিকটা যেহেতু ভিড় রয়েছে বাইরে থেকে ঠিক দেখা যাচ্ছে না, এই দেখুন ভেতরে প্রবেশ করে ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। এর পরবর্তী রয়েছে সেতুবান্ধা রামেশ্বরা। তো এই যে জ্যোতির্লিঙ্গ, এই জ্যোতির্লিঙ্গের প্রতিচ্ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। এই দেখুন আরও একটি জ্যোতির্লিঙ্গের ছবি এখন দেখাবো আপনাদেরকে। এটি হলো ভীম শঙ্করা জ্যোতির্লিঙ্গ। আবারও তাহলে ভেতরে প্রবেশ করা যাক, আর ভেতরের যে শিবলিঙ্গের প্রতিচ্ছবি তা এখন তুলে ধরছি আপনাদের সামনে। পরবর্তীতে রয়েছে বৈদ্যনাথা জ্যোতির্লিঙ্গ, আর এখানেও নিয়ে যাব অবশ্যই আপনাদেরকে ভেতরে। চলুন তাহলে এই যে শিবলিঙ্গ রয়েছে সেই প্রতিছবি এখন তুলে ধরছি আপনাদের সামনে। এখানে দেখুন ভেতরে পুরোহিত মশাইকেও দেখা যাচ্ছে। এর পরবর্তীতে আমরা রয়েছি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে ঠিক সামনে। আবারও একবার নিয়ে যাব ভেতরে আপনাদেরকে এবং দর্শন করাবো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের। এর পরবর্তীতে আমরা এখন রয়েছি মহাকাল জ্যোতির্লিঙ্গের সামনে।
আর একটা জিনিস যেটা আপনাদেরকে বলবো, আপনারা ভাবছেন দরজা বন্ধ কেন, প্রত্যেক দিনই প্রার্থনার জন্য 12টা থেকে 12:30 পর্যন্ত এই আধ ঘন্টা সময় মন্দিরের সমস্ত দরজা বন্ধ রাখা হয়। পুনরায় 12:30 থেকে আবার মন্দিরের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। এই সময়টায় যে কারোরই এই মন্দির চত্বরে প্রবেশ নিষেধ। এখন তুলে ধরছি আপনাদের সামনে সাই মন্দিরের প্রতিচ্ছবি। দুটো ধাম পরিদর্শন করে আমরা এখন এগিয়ে যাব রামেশ্বরম ধামের দিকে। মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে বিশাল বড় একটি ঘণ্টা। আপনারা শুনলেন সেই ঘণ্টারই আওয়াজ। চলুন এখন আপনাদের নিয়ে যাব মূল যে 4 ধামের মন্দির রয়েছে সেই মন্দিরের অভ্যন্তরে। এই হলো মূল মন্দিরের শিবলিঙ্গ। দূর থেকেই এই শিবলিঙ্গের মাথায় আপনারা জল ঢালতে পারবেন। একই সঙ্গে এই মন্দিরের কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। এই মন্দিরে রয়েছে নানান সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কারুকার্য। চারিপাশে ঘুরে দেখে আপনার মনে হবে যেন মনে একটা আলাদাই শান্তি এসেছে এই জায়গাটায়। আর এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটি হলো মন্দিরের প্রার্থনা সভা বা আরতির সভা। প্রত্যেক দিন বিকেলবেলায় এই জায়গাটাতে বসেই নানান ধরনের ভজন বা আরতি হয় মন্দির প্রাঙ্গণে। শুধু যে চারিদিকে মন্দির রয়েছে ছড়িয়ে ছিটিয়ে তা নয়, এই মন্দিরে একই সাথে বিভিন্ন পথ নির্দেশিকা রয়েছে। সঙ্গে রয়েছে অসংখ্য রং বেরঙের ফুলের গাছ। এই 4 ধাম থেকে মন ভালো করার মতো একটা জিনিস এখন আপনাদের সাথে শেয়ার করব। একটু একটু বৃষ্টি পড়ছে, সেটা আমার সানগ্লাসের কাজ দেখে হয়তো বুঝতে পারবেন আপনারা। এই দেখুন, এই হলো সেই ভিউ। এত সুন্দর, একদম পুরো মনও মুগ্ধ হয়ে যাবে, আর ভেতরের অন্তরও সেই সঙ্গে কিন্তু পরিশুদ্ধ হয়ে যাবে। দেখুন খালি একবার ভিউটা ঠিক কতটা সুন্দর। তাহলে 4 ধাম আমাদের দর্শন করা হয়ে গেল। আর এখানে এসে মনে যে তৃপ্তি এবং শুদ্ধতা নিয়ে ফিরে যাচ্ছি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়, তাই তো? তাই আপনাদেরও বলবো, যারা নামচি আসছেন অবশ্যই কিন্তু এই 4 ধাম একবার হলেও ঘুরে দেখবেন। ভীষণ ভালো লাগবে আপনাদের সকলের। 4 ধাম আমাদের ঘোরা হয়ে গেছে, আর আমি কিন্তু এই আইসক্রিম হাতে নিয়েই 4 ধাম থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা আবার গাড়ির কাছে চলে যাব। আমার ঠিক পেছনেই রয়েছে গাড়ির সমস্ত পার্কিং এরিয়া। এই যে এটা হলো 4 ধাম, মানে 4 ধামের এন্ট্রি গেট। আর এখানেই তার ঠিক সামনেই মানে শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। এটাই হলো এখানকার পার্কিং এরিয়া। আর পার্কিং ফি রয়েছে গাড়ির জন্য 50 টাকা করে। 4 ধাম থেকে গাড়ি রওনা দিয়ে দিয়েছে পেলিং এর উদ্দেশ্যে। আজ রাতে প্রথমে নামচি বা রাবাংলায় থাকার কথা থাকলেও আমরা নাইট স্টে করব পেলিংয়ে। 4 ধাম থেকে বেরিয়েই নিচে নামার দিকে আমরা পাবো রোজ গার্ডেন। আর সেই রোজ গার্ডেনের পথেই এখন আমরা হেঁটে চলেছি। চলুন আমার সাথে সাথে আপনারাও ঘুরে দেখুন রোজ গার্ডেন। রোজ গার্ডেনে ভেতরে প্রবেশ করেই বাঁ হাতে পড়বে টিকিট কাউন্টার।
পার হেড টিকিটের মূল্য এখানে রয়েছে 50 টাকা। বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি এখানে নেই। আমরাও টিকিট কেটে নিলাম এবং প্রবেশ করলাম হেঁটে হেঁটে রোজ গার্ডেনের দিকে। পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে গোলাপ সহ বিভিন্ন ধরনের ফুল এখানে চাষ করা রয়েছে, তারই কিছু নমুনা তুলে ধরলাম আপনাদের কাছে। কি সুন্দর গন্ধ, একদম পুরো ডাবারে যে রোজ ওয়াটার রয়েছে একদম সেরকম, ভীষণ সুন্দর পরিবেশটা। কি একদম পুরো মাইন্ড ব্লোয়িং পরিবেশ, যেদিকে তাকাচ্ছি শুধু বিভিন্ন রঙের গোলাপের ছড়াছড়ি, ভীষণ সুন্দর। এখানে এসে একটা নতুন ফলের সাথে আজকে পরিচয় হলো। এই যে যেটা আমার হাতে রয়েছে, একটা গোটা রয়েছে আর আরেকটা আমি কিছুটা খেয়ে রেখেছি যাতে দেখা যায় ভেতরটাও কিরকম, সেজন্য। এর মধ্যে একটা সিড ছিল যেটা অলরেডি আমি ফেলে দিয়েছি, খানিকটা ওই নারকেল কুলের মতো সিডটা। এটার নাম হলো আরু, এখানে স্থানীয়রা এটাকে আরু বলেন। এখন আপনাদের মধ্যে কেউ যদি এটার অন্য কোনো নাম জেনে থাকেন তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আমিও কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাই যদি অন্য কোনো নাম এটার থেকে থাকে সেটা। ঘড়িতে সময় এখন দুপুর 2টো। চারধাম ঘুরে দেখতে দেখতে আমাদের প্রায় ঘন্টা 2 সময় লেগে গিয়েছে। এখনো পেলিং এর উদ্দেশ্যে প্রায় 50 কিলোমিটার মতো পথ আমাদেরকে অতিক্রম করতে হবে। এই রাস্তাটা পেরোতে সময় লাগবে ঘন্টা 3। আজ রাতের নাইট স্টেটা প্রথমে নামছি বা রাবাংলাতে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পাল্টে করা হয়েছে পেলিংয়ে। অর্থাৎ আগামী আরো 2টো দিন আমরা পেলিংয়েই থাকব। সেই সঙ্গে ঘুরে দেখব পেলিংয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো। পেলিংয়ে কিন্তু রয়েছে একাধিক ওয়াটারফলস এবং সেই সঙ্গে বিখ্যাত স্কাইওয়াক। আর এই পেলিংয়ে স্কাইওয়াকই হল ভারতের প্রথম স্কাইওয়াক। ছোট বড় নানান ধরনের টানেল সিকিমে যত্রতত্র ছড়িয়ে রয়েছে। পশ্চিম সিকিমে এই সংখ্যাটা একটু বেশি। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি পেলিংয়ে। পেলিংয়ে 3টে ভাগে হোটেলগুলোর বিন্যাস রয়েছে। আমরা আমাদের হোটেল নিয়েছি পেলিং 3-তে। যেহেতু পেলিং 3-র উচ্চতা সব থেকে বেশি, তাই এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও সব থেকে সুন্দর দেখতে পাওয়া যায়। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। একই সঙ্গে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, এবং যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে আপনারা ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ব্লগটা এতটুকুই সীমাবদ্ধ থাক। খুব তাড়াতাড়ি আপনাদের জন্য পরবর্তী পর্বগুলো নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, সকলকে টাটা।